মিনিস্ট্রিতে এখনো যে পিএস হিসাবে আছে মাননীয় লর্ড ফেজার সাহেবের, উনি খায়রুল হকের পিএস ছিল, কেন তাকে ছাড়া কি আপনি একটা পিএস ঠিক করতে পারেন নাই? তাকে এখনো কেন বহাল রাখা হয়েছে? প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের দোষর ঢুকাই রেখে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। পৃথিবীতে সবচেয়ে শয়তান মানুষগুলো কিছু কিছু যোগ্য লোক কাছে রাখে ভাই, কারণ তার শয়তানি করার জন্য তো লোক আছেই, পাশাপাশি তার তো অ্যাডমিনিস্ট্রেশন রান করাতে হয়। ইয়ামিনের ডেড বডিটা দেখার পর রেজওয়ান আর আমি বলি যে আমাদেরকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে ইয়ামিনের মৃত্যুটা। এটা মেনে নেওয়া যায় না, মানে সবই স্পর্শ করে আমাকে পার্সোনালি। এই জিনিসটা আমার যতবার দেখি আমার মনে হয় যে এর চেয়ে বড় নিষ্ঠুরতার দলিল হতে পারে না। আমি কিন্তু ইয়ামিনের বাবাকে খুঁজে বের করেছি, আমি ডকুমেন্টে তৈরি করার সময় ইয়ামিনের বাবার ইনশো দিতে হবে। আপনি আজকে অনেক কিছু বলেছেন, আপনাকে একটু বিনয়ের সাথে কয়েকটা কথা বলি। ধরেন খায়রুল হক সাহেব যদি আইন কমিশনে থাকে, আইন কমিশন তো কোনো বিচার করে না, উনি রিসার্চ, আইন কমিশন মূলত রিসার্চ করে। যখন এত বড় একজন মানুষ যখন চারদিকে খুঁজে সবচেয়ে ভালো রিসার্চ কে করতে পারে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে, পাবলিকেশন দেখে, বিদেশি ডিগ্রি দেখে, উনি যদি কাউকে খুঁজে আনেন, উনি যদি বলে আমি এক্স কে চাই আমার পিএস হিসাবে, বা এক্স কে চাই আমার প্রিন্সিপাল রিসার্চ অফিসার হিসাবে, তার কি বুকের পাটা আছে বলবে না আমি আপনার সাথে আসবো না? আপনারা কি এই রিয়ালিটিগুলো বুঝেন না ভাই? আপনি তো চাকরি করেছেন, এখন আপনার মধ্যে সাহস দেখাচ্ছে কি চাকরি ছেড়ে দিবে? এই কারণে তার চাকরি ছেড়ে দেওয়া যায় না যে উনার এখানে আইন কমিশনে রিসার্চার হিসাবে একজন গেছে, আইন কমিশনে গেছে, এটা কি ছেড়ে দেওয়া যায় মাহমুদ ভাই? এবার উনি যদি চিফ জাস্টিস থাকা অবস্থায় বলে যে আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে শয়তান মানুষগুলো কিছু কিছু যোগ্য লোক কাছে রাখে ভাই, কারণ তার শয়তানি করার জন্য তো লোক আছেই, পাশাপাশি তার তো অ্যাডমিনিস্ট্রেশন রান করাতে হয়। তো এরকম আপনি ধরেন ইউনুস স্যারের ব্যাপার নিয়ে বলেছেন, আপনার আবার এটাও আমি একটু বলি, স্যার কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে আবু সাইদের ওখানে গেছেন, ওনার পরিবারের সাথে কথা বলেছেন, উনি একদম গ্রামে ওনার বাড়িতে গিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন অবশ্যই মাহমুদ ভাইয়ের সাথে আমি একমত, আপনার সাথে একমত, সবার সাথে দেখা করলে অবশ্যই সেটা সব দিক দিয়েই ভালো। কিন্তু আমার মনে আছে আমি নিজেই উপস্থিত ছিলাম যে গুরুতর আহত যে কিছু, মানে গুরুতর যারা নিজেরা আহত তাদের সাথে স্যার দেখা করেছেন যমুনাতে, শহীদ কিছু কিছু পরিবারের সাথে দেখা করেছেন। আমি আপনাদের রিকোয়েস্টটা স্যারকে বলবো যে সবাই একসাথে করে দেখা হলে এটা অবশ্যই ভালো হয়, চেষ্টা করব। আর ভাই আমাদের ব্যর্থতা আছে, আমাদের অক্ষমতা আছে, আমাদের অনভিজ্ঞতা আছে, কিন্তু আপনাকে একটা জিনিস বলি, আপনার মতো মানে আমারও হৃদয় কাঁদে। আমি বিশ্বাস করেন, আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলি যে কোনো জায়গায় যখন কোনো দুঃখ বেদনা দেখি আমি খালি ভাবি যদি আমার হতো। আমি মাইলস্টোন স্কুলে, আমি আইনমন্ত্রী, আমার তো যাওয়ার কথা না, আমার সাথে তো কোনো সম্পর্ক নাই, আমার খালি সারা রাত আমি ঘুমাতে পারি না, আমি জাস্ট জানি না, আমার একটু চোখে পানি আসছিল যে আমি তো আমার বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে আসতাম, এখনো যাই সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে আসি অ্যাটলিস্ট। আমার খালি মনে হচ্ছিল যে আমার বাচ্চারা যদি থাকতো আমার কি অবস্থা হতো। এটা মনে বলে আমি আপনাদের বোঝা দেওয়ার পরে কিরকম একটা ফিলিংস হয়। আমি যা ডিসাইড করেছি আমি পরের দিন যাবো। আমি শুনেছিলাম ওখানে প্রোগ্রাম থাকবে, অনেক ক্ষুদ্র থাকবে, ঠিক আছে ক্ষুদ্র থাক, আমি যাবো। আপনাদের এই দৃশ্যগুলো যখন দেখি, আপনি এটা মনে রেখেন যে আমি এটাও ভাবি যে এখানে যদি আমার বাচ্চা থাকতো আমার কেমন লাগতো। আপনারা এই জন্য যাই বলেন, আমাকে কেউ বলে আছে উনাকে অনেক সমালোচনা করেন, যা ইচ্ছা বলুন, ওনাদের অধিকার আছে, আপনাদেরকে 1000 গুণ সমালোচনা করলে আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করে যে সত্যি একটা বিচার একটা খুব একটু জটিল প্রক্রিয়া, এটা তো আপনাদের অ্যাকসেপ্টেবল করতে হবে, এটা জন্য সুপ্রিম কোর্টে টিকে সেটার ব্যবস্থা করতে হবে। আজকে শেখ হাসিনার আমলে যে বিচারগুলো করা হয়েছিল যুদ্ধ অপরাধ আদালতে, সেটা নিয়ে কত সমালোচনা হয়েছে দেখেন। আপনারা তো চান যে আমরা তো সুষ্ঠুভাবে বিচার করি, এই মানে মহাখুনি যেই অপরাধ করে গেছে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু এগুলি প্রসেসিং করে আমরা এমন বিচারই করব, এই বিচার নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না, এবং এই বিচার অবশ্যই আপনাদেরকে শান্তি দেবে ইনশাআল্লাহ।